নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূলের প্রত্যাবর্তন সিউড়ি 1 নম্বর ব্লকের করিতা গ্রাম পঞ্চায়েতে। মুদির দোকানে চুরি, এলাকায় চাঞ্চল্য সিউড়ির কোমাঞ্চলে। সিউড়িতে তৃণমূল নেতার হুমকি নিয়ে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক। আর্যিকর কাণ্ডে রাতভর পর্যন্ত কর্মসূচি সিউড়িতে। আর্যিকর কাণ্ডে রাত জাগো কর্মসূচি ও প্রাক্তন সৈনিক সংঘের প্রতিবাদ। আদিবাসী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ইলামবাজারে। বিদ্যালয়ে উদযাপিত হল বর্ষা মঙ্গল ও বৃক্ষরোপণ উৎসব সিউড়িতে। তৃণমূলের প্রত্যাবর্তন। বীরভূম জেলা পরিষদের সিউড়ি 1 নম্বর ব্লকের করিতা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্য রাজীব চ্যাটার্জি গত পঞ্চায়েত নির্বাচনের আগে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং পঞ্চায়েত সমিতির প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন। জয়লাভ করার পর 9 মাসের মধ্যে তিনি গতকাল রবিবার 8ই সেপ্টেম্বর ফের তৃণমূলে যোগ দিলেন। তৃণমূলে যোগ দেওয়ার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, বিজেপিতে সাংগঠনিক দুর্বল রয়েছে এবং তাদের মতো কর্মীদের পাত্তা দেয় না। এরই পরিপ্রেক্ষিতে তিনি নিজেকে অপমানিত বোধ করেছেন এবং শেষমেশ আবার তৃণমূলে প্রত্যাবর্তন করলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরীর হাত ধরে। অন্যদিকে এই যোগদানের পরিপ্রেক্ষিতে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, সংস্কৃতিপরায়ণ মানুষদের ঠাঁই রয়েছে বিজেপিতে, অপসংস্কৃতিপরায়ণ মানুষদের ঠাঁই নেই। আগেই চাইলে তাকে বহিষ্কার করতে পারত বিজেপি, তবে করেনি শুধু তার দৌড় দেখার জন্য। এদিন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, রাজীব চ্যাটার্জি বিজেপির পঞ্চায়েত সদস্য, সে বিজেপি ত্যাগ করেছে, বলছে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি আর এ দলে থাকতে পারছি না, আমাকে তৃণমূল কংগ্রেসের জায়গা দিন, আমাকে অক্সিজেন দিন। আমরা অক্সিজেন দিলাম, ও তৃণমূল কংগ্রেসে যোগদান করলো, আমাদের পরিবারের সদস্য হলো। ওর সঙ্গে 118 জন আছে, 118 জন আজ যোগদান করেছে। পরবর্তীতে কি পঞ্চায়েত সংখ্যাগরিষ্ঠতা আমাদের হয়ে গেছে অলরেডি। কিছুটা আইনের বেড়াজল আছে, দেখুন আর কিছুদিন অপেক্ষা করুন। করিতা অঞ্চল তৃণমূল কংগ্রেসেরই থাকবে। 11টা মেম্বার আমাদের হয়েছে, 11টা মেম্বার হয়ে গেছে। আর এখনো সব হ্যালো হ্যালো করছে, দাদা কবে যাব কবে যাব কবে যাব, সবাই শুরু করেছে আওয়াজ। সবটাই বলে দিলে ওরা তো সতর্ক হয়ে যাবে, নেতারা সতর্ক হয়ে যাবে তো, বুঝলেন? দেখতে পাবেন কে আসছে কে যাচ্ছে। আপনারা কি জানতেন যে রাজীব চ্যাটার্জি আসবে? কাল থেকে ও এখানে যে অক্সিজেন পেয়েছে সেই অক্সিজেন নিয়ে কাজটা শুরু করে দেবে। পাশাপাশি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী রাজীব চ্যাটার্জি বলেন, বিজেপি নামক দলটাতে আমি ছিলাম 9 মাস হলো। তার আগে আমি তৃণমূল দলেই ছিলাম এবং তৃণমূল একজন সৈনিক হিসেবেই ছিলাম, কিন্তু কোনো রকম একটু ভুল বোঝাবুঝির জন্য আমি পাপিসতে চলে গেছিলাম। আমি তার সেই অনুশোচনা নিজের মধ্যে তৃপ্ত নিয়ে আমি আজ আবার পুনরায় আমি পুরনো দল আমি তৃণমূল কংগ্রেস আবার যোগদান করলাম। আমাদের অভিভাবক বিকাশ রায়চৌধুরী মহাশয়, আমাদের অঞ্চল প্রেসিডেন্ট দেবাশিস চট্টোপাধ্যায় মহাশয় এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট রুহুল আলম মহাশয়, ওনাদের হাত ধরে। ওই দলে বলুন, আমি বিজেপি প্রার্থী হয়েছিলাম এবং আমি জয়ী প্রার্থী, এবং আমি বর্তমানে আমার যে পদটা ছিল বিরোধী দলনেতা পঞ্চায়েত সমিতিতে। কি কি অসুবিধা হচ্ছে? অসুবিধা বলতে দেখুন, প্রথমত সাংগঠনিক দুর্বলতা, নেতারা কোনো কথা শোনে না, কোনো কাজ শোনে না। আমি অনেকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম যে কী কী অসুবিধা বা কী কী অসুবিধা হচ্ছে, তো তারা সেরকম কোনো কর্ণপাত করেনি। সেহেতু আমি নিজেকে অপমানিত বোধ মনে করেছি, সেই জন্য আমি ত্যাগ করে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।
কি ভাবছেন এখানে অক্সিজেন পাবেন? অবশ্যই পাবো। যেখানে আমাদের বিকাশ রায় চৌধুরীর মতো অভিভাবক আছেন, যেখানে মিঠুদা আছেন, রূপুদা আছেন, আমাদের সভাপতি বলাই আছে, স্বপনদা আছে, সবাই মিলে একসাথে কাজ করবো, অবশ্যই অক্সিজেন পাবো। আমার নাম রাজীব চ্যাটার্জি, বিজেপি দলে ছিলাম, আজ থেকে আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম। অন্যদিকে দিন করিদ্দা পঞ্চায়েতের বিজেপি নেতা শ্যাম সুন্দর গড়াই বলেন, দেখুন, ভারতীয় জনতা পার্টি একটা ন্যাশনালিস্ট দল, যে দলে সারা পৃথিবীর স্বনামধন্য লোকরা যার উপর আস্থা রাখে, সেই দলের ডুপ্লিকেট মাল কিন্তু চলে না। একটা ভালো দোকানে যদি আপনি ডুপ্লিকেট জিনিস কিনতে যান পাবেন, সেরকম ভারতীয় জনতা পার্টিতে ডুপ্লিকেট মাল চলে না। কিছুদিন আগে আপনি দেখলেন এই বিকাশ রায়চৌধুরী স্টেজে এই রাজীব চ্যাটার্জিকে দেখতে পেয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি রাজীব চ্যাটার্জিকে সেরকমভাবে কোনো কিছু পাত্তা দিই না, কোনো কিছু মনে করি না বলে আমরা মনে করলে রাজীব চ্যাটার্জিকে 2 দিন আগে 3 দিন আগে যেদিন ধর্ণা ছিল সেদিনই বিকাশ রায়চৌধুরীর সঙ্গে স্টেজে দেখেছি, আমরা বহিষ্কার করতেই পারতাম। ভারতীয় জনতা পার্টি দল, ভারতীয় জনতা পার্টি আমরা বহিষ্কার করতেই পারতাম, কিন্তু রাজীব চ্যাটার্জিকে ভারতীয় জনতা পার্টি ডেডিকেটেড ওয়ার্কার বলে মনেই করে না কোনো দিন। রাজীব চ্যাটার্জিকে একটা হয়তো আমরা সেই টাইমে প্রার্থী দিয়েছিলাম, সেই টাইমে উনি বলেছিলেন, আমাদের কাছে কাকুতি মিনতি করেছিলেন, কাঁদছিলেন যে আমি বাঁচতে পারছি না, আমি থাকতে পারছি না, আমাকে বাঁচান। তখন রানিং তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন, তাই আমরা ওনাকে বাঁচার জন্য আমরা টিকিট দিয়েছিলাম। কিন্তু টিকিট দেওয়ার পরে দেখলাম যে এই ডুপ্লিকেট মাল ভারতীয় জনতা পার্টিতে চলে না। ওই জন্যই আমরা রাজীব চ্যাটার্জি যে এখানে যাওয়ার, তৃণমূলের তো সংস্কৃতিপরায়ণ মানুষ থাকতে পারে না, আর বিজেপিতে অপসংস্কৃতিপরায়ণ মানুষ থাকতে পারে না। যার জন্যই যারা সংস্কৃতিপরায়ণ মানুষ তারা ভারতীয় জনতা পার্টিতে থাকবেন, আর অপসংস্কৃতিপরায়ণ মানুষ যারা মা বোনেদের ছবি বিকৃতি করে দেবো বলে, যারা পিঠের চামড়া তুলে দেবো বলে, যারা সাধারণ মানুষ এই আরজি করার মতো একটা ভয়ানক ঘটনায় যারা বলতে পারে যে যারা আন্দোলন করছে তাদের ট্রেনে জিপ ছিঁড়ে নেবো, আর তাদের শরণাপন্ন হচ্ছেন আর বলছেন যে অক্সিজেন নাকি নিতে পারছেন না। উনি ভারতীয় জনতা পার্টি থেকে নাকি অক্সিজেন নিতে পারছেন না। দিদির অক্সিজেন কম যাওয়া মাথা তিহারে আছেন, ইনিও সেরকম কিছু করেছেন কিনা, না বাঁচতে গিয়েছেন, না কি ব্যাপার আছে, আমরাও খোঁজখবর নিয়ে দেখব। বলছে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি থানার অন্তর্গত সিউড়ি 2 নম্বর ব্লকের কোমা পঞ্চায়েতের জানুরি ডোমপাড়া গ্রাম এলাকার একটি মুদিখানার দোকানে নগদ অর্থসহ ক্যাশ চুরির ঘটনা ঘটে গতকাল রবিবার রাত্রে। ঘটনার পরে কিন্তু দোকান মালিক জানতে পেরে হতবাক হয়ে যায় এবং গ্রামের মানুষ এসে দোকানের সামনে ভিড় জমায় এবং চাঞ্চল্য ছড়ায়। প্রসঙ্গত, নিত্যদিনের মতো সকালবেলায় দোকান খোলার সময় দেখতে পায় 2টি তালা ভাঙা অবস্থায় লাগানো রয়েছে। পরে সন্দেহ হয়, তার বাড়ির মালিকের স্ত্রীকে যখন জিজ্ঞাসা করে তখন বলে চাবি বাড়িতেই আছে, দোকান খোলেনি। তারপরে যখন চাবি নিয়ে দোকান মালিক দোকান খুলতে যায় তখন দেখে তালাগুলি ভাঙা অবস্থায় লাগানো রয়েছে গেটে। পরে দোকান খুলতেই দেখে ক্যাশ বাক্স সহ উধাও নগদ অর্থ ছড়িয়ে ছিটে পড়ে রয়েছে খাবার রাখার বয়াম। ঘটনাস্থলে গ্রামীণ পুলিশকে খবর দেওয়া হয়। অপরদিকে সিউড়ি থানার দোকান মালিক গোষ্ঠ ডোম অভিযোগ জানিয়েছেন, জানা গেছে প্রায় 22 থেকে 23 হাজার টাকার নগদ অর্থ রাখা ছিল ক্যাশ বাক্সে। সেই নগদ অর্থ সহ আধার কার্ড ও ভোটার কার্ড সমস্ত ক্যাশ বাক্সের মধ্যেই থাকা অবস্থায় ছিল, যা নিয়ে পালায় চোরেরা। এদিন দোকান মালিক গোষ্ঠ ডোম জানান, আমার লট কোনো দোকান বাটে আমি কিছুই দেখতে পাইনি। আমি ভোর 5টার সময় এসে দেখছি আমার তালা এরকম ব্যাপার ঝুলানো রয়েছে, আর আমি চাবি নিয়ে আসছি তখনই তালা খুলে দিয়েছি। আমি তালা আমার খোলা রয়েছে, তখনই আমার হরিভক্ত উড়ে গেল। তারপর আমি দোকানটা মেন খুলে দেখছি, খুলে দেখে আর দেখছি আমার বাসকা নাই।
পাড়াতে সব লোকজনকে ডাকলাম, ডেকে বললাম এরকম অবস্থায় আমার এই দেখ এইরকম ব্যাপার। হ্যাঁ, মোটামুটি তা 20-22 টাকা মতন বেটে, 20-22 টাকা মতন খুঁড়ো টুড়ো সব নিয়ে, আর না আর বেশি হবে না, ওইরকমই আমার আঞ্জাত চেউটুই বেটে, বেশি বলে লাভ নাই। হ্যাঁ, ব্যবসার টাকা আমার পোলট্রি ব্যবসা আছে, তারপর পেট্রোলের ব্যবসা আছে, তারপর তোমার চিনি, 2-3 তেল তুলি, পাম তেল, সরিষে তেল, আলু সব বস্তা বস্তা তুলি। হ্যাঁ হ্যাঁ, গ্রামের লটকন বিচে পাড়াতে বসিতে আছে, তারপর না টাকা থেকেই চলে আসছে, অনেক দূর থেকে চলে আসছে রাস্তার ধার। দোকান উল্টালে এই যেমন রয়েছে কোটি টাকাগুলো নামা ছিল, আমি ওই দোকান খুলে দেখছি ওই আমার টাকার বাস কাট হয়ে গেছে। আমার 1 কেজি বাসকার মধ্যে খুচরো পয়সা ছিল, কয়েন পয়সা 2 জায়গায়, আধার কার্ড, ভোটার কার্ড, তারপর রেশন, তারপর ওই রেশনটা রয়েছে, ব্যাংকের বই, তারপর ওই গ্যাসের বই। হ্যাঁ, পুলিশ আসে না, আই বাবু বই ছিল। হ্যাঁ, সিভিল পুলিশ এসেছিল। হ্যাঁ, সিভিল পুলিশ এসেছিল। না, এমনি সিঁড়ি থেকে আসে নাই। বলছি যে এইরকম গ্রামে চুরি, হ্যাঁ কি বলবেন? হ্যাঁ, যে কতটা নিরাপত্তাহীন হচ্ছে? হ্যাঁ, প্রচুর। এর ব্যবসাদের হ্যাঁ, তারপর আমার ফোন চুরি হয়েছিল, সেটাও কিছু করি নাই। আমার 6টা মুরগি চুরি হয়েছিল, সেটাও হ্যাঁ, এর আগে ওই 6টা মুরগি নিয়ে নিয়েছিল, তারপর একটা ফোন নিয়ে নিল আমার। না, দোকান চুরি হয় নাই, দোকানে প্রথম এই হাত দিলে 3বার, 2বার ওইদিকে, 3বার এই। করছে কি মনে হচ্ছে আপনার? মনে হচ্ছে পাড়া ছেলে দিয়ে করেছে। আবার কি তোমার ধৈটি থেকে আসবে না, মালডিকে থেকে আসবে না, চাদরা থেকে আসবে। নেশাগ্রস্ত অবস্থায়? হ্যাঁ, এরকম অবস্থা। কিভাবে মানে নেশাগ্রস্ত অবস্থায়? হ্যাঁ, নেশা করেছে নিশ্চয়ই। রাত 2টার সময় চুরি মানে নেশা করেছে, সারা রাত জাগবে সে। কি নাম আপনার? আমার গোষ্ঠ ডোম। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আরজিকর কাণ্ডে আন্দোলনকারীদের এবার হুমকি দিলেন সিউড়ি 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত প্রসাদ লালা। এদিন করিদ্ধা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের একটি যোগদান শিবিরে বক্তব্য রাখার সময় তিনি তৃণমূলের পতাকা পোড়ানোর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীদের সরাসরি হুমকি দিয়ে জানান, পতাকা পোড়াচ্ছেন পোড়ান, কিন্তু লাঠি আমাদের হাতে আছে, সেই লাঠিকে যেন ব্যবহার করতে না হয়। রাজ্য জুড়ে যখন গতকাল রবিবার 8ই সেপ্টেম্বর রাত দখল কর্মসূচিতে নামতে চলেছেন আন্দোলনকারীরা, সেই সময় তৃণমূল নেতার এমন হুমকির পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এদিন সিউড়ি 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত প্রসাদ লালা জানান, জানতে চাইলাম যে আপনারা প্রতিবাদ করুন, রাজনীতি করুন, যাই করুন, যে প্রত্যেক রাজনৈতিক দলকে সম্মান দেবেন, কারো রাজনৈতিক পতাকা পুরাবেন না। আপনারা যদি রাজনৈতিক পতাকা পুরান তাহলে কিন্তু আমরাও কিন্তু প্রতিবাদের সোচ্চার হব। অতএব আপনারা প্রতিবাদ করছেন, প্রতিবাদ করুন, কিন্তু কারো রাজনৈতিক দলের পতাকা পুড়িয়ে এই আস্ফলন দেখাবেন না, এটাই আমরা বুঝাতে চাই। লাঠিগুলি পতাকাই তো পুরোইছে, লাঠিগুলি আমাদের হাতে থাকবে, আবার কি আবার নতুন পতাকা ভরবো, আবার রাস্তায় নামবো, পতাকা ভরে আবার রাস্তায় নামবো। তো লাঠিগুলো তো পতাকা থাকতেই ব্যবহার হবে। একটা পতাকা আছে নাকি? একটা পতাকা রয়েছে, সঙ্গে লাঠিও রয়েছে, তো পতাকা পুড়িয়েছে, লাঠিগুলো আবার নতুন নতুন পতাকা ভরা হবে, রাস্তায় নেমে আমরা আন্দোলন করব, লড়াই করব। এটাই আমরা বুঝাতে চাইলাম যে রাজনৈতিক দলকে সম্মান দেন, যে কোনো রাজনৈতিক দলকে পতাকা সম্মান দেবেন, কারো পতাকা পুড়িয়ে আস্ফলন দেখাবে না। পাশাপাশি করিদ্ধা পঞ্চায়েতের বিজেপি নেতা শ্যামসুন্দর গড়াই বলেন, দেখুন, তৃণমূল ভয় পেয়েছে, এর থেকে প্রমাণিত
তৃণমূল ভয় পেয়েছে। ব্লক সভাপতি আর আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ওই লাঠি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের গায়ে ব্যবহার করবেন না মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ওই ব্লক সভাপতির গায়ে ব্যবহার করবেন, এই নিয়ে আমরা কদিন ধরে ওদের নাটক নানা রকম দেখলাম। সাধারণ মানুষ রাত জেগেছে, সাধারণ মানুষ ব্যালট বাক্সে বুঝিয়ে দেবে, ওনারা চটি চাটতে থাকুন, সেই চটি ক্ষয় হয়ে ওই সাধারণ মানুষ ওই যে চটি চাটছে সেই চটি ওনাদের গালে মারবে, এর দিন চলে এসছে। সুতরাং ওই ব্লক সভাপতি দুদিন আগে এসছেন তো তৃণমূলে, ওই জন্য তৃণমূলে এসে আমি কত বড় তৃণমূল সেই দেখাতে জন্য ভুলভাল বকছেন, ওনার মানসিক অবসাদে ভুগছেন। আমি আপনাদের মাধ্যমে বলবো উনি যদি একটা ভালো ডাক্তার দেখান, যদি না পারেন আমাদের ভারতীয় জনতা পার্টি অনেক রাজ্যে ভালো ট্রিটমেন্ট হয়, আমরা ওনার মানে চিকিৎসার ব্যবস্থা ভালো সুন্দরভাবে করে দেবো। ব্যবহার করলে তাহলে কি অবস্থা হবে, আপনারা কি করবেন? দেখুন তৃণমূলের সংস্কৃতি একটাই, মানুষের গণতন্ত্রকে হত্যা করে। আমার তৃণমূলের কথা আর কি বলবো, যার পাশে উনি বসে আছেন, যাদেরকে ওনারা ভগবান মনে করেন, বিকাশ রায়চৌধুরী সিউড়ি বিধানসভার এমএলএ পরিষ্কার বলছেন যারা আন্দোলন করছেন তাদের টেনে ডিপ ছেড়ে দেবো। তৃণমূলের নেতা বলছেন মা বোনেদের ছবি বিকৃত করে ঘরে টাঙিয়ে দেবেন। তৃণমূলের নেতা নেত্রীদের প্রত্যেক দিন মন্ত্রী, কারামন্ত্রী ছিলেন অখিল, আর এক কারামন্ত্রী করেছেন চন্দ্রনাথ সিং। সাধারণ মানুষ যারা আন্দোলন করছেন বাড়ির মায়েদের বাড়ির বোনেদের মাতাল বলছেন। তৃণমূলের সংস্কৃতি এটাই, তৃণমূলের সংস্কৃতি বলছেন। সাধারণ পশ্চিমবাংলার মানুষ সংস্কৃতি পরায়ণ মানুষ, সারা পশ্চিমবাংলার ইতিহাস গোটা পৃথিবী জানে, তাই সংস্কৃতি পরায়ণ মানুষ এই অপসংস্কৃতিমূলক তৃণমূল দলকে কীভাবে জবাব দেয় সময়ের অপেক্ষা। সামনে ওনারা যেটা বলছেন বারবার 26-এর ইলেকশন তার জবাব ওরা পেয়ে যাবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গতকাল রবিবার রাজ্য জুড়ে রাতভর পর্যন্ত কর্মসূচি গ্রহণ করা হয়। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি সিউড়ি শহরেও এমন কর্মসূচি গ্রহণ করা হয় এবং সেই কর্মসূচিতে হাজার হাজার প্রতিবাদী যুবক যুবতী থেকে শুরু করে সিউড়ি শহরের নাগরিকরাও অংশগ্রহণ করেন। তাদের প্রতিবাদের সুর কোথাও ছবির মধ্য দিয়ে, কোথাও আবার স্লোগানের মধ্য দিয়ে ফুটে উঠতে দেখা যায়। সিউড়ি শহরের বেণীমাধব ইনস্টিটিউশনের সামনে যে বেণীমাধব মোড় রয়েছে, সেখানে দিন সিউড়ি শহরের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার প্রতিবাদীদের অংশগ্রহণ করতে দেখা যায়। এদিন প্রতিবাদকারী মহিলা সঙ্গীতা ব্যানার্জি ও ঋষিকা দাস জানান, আপনারা দেখতে পাচ্ছেন তো চারিদিকে ছায়া। উই ওয়ান্ট জাস্টিস। এটাই তো কথা, যিনি সর্বোচ্চ স্তরে বসে আছেন উনি তো সর্বক্ষেত্রে ব্যর্থ, উনি শিক্ষাতে ব্যর্থ, উনি স্বাস্থ্যে ব্যর্থ, উনি গোটা রাজ্যটাকে রাস্তায় নামিয়ে দিয়েছেন। আজকে আমাদেরকে রাস্তায় জাগতে হচ্ছে কেন? অন্যান্য জায়গায় তো হচ্ছে না। উনি কেন একটা এরকম অভয়ার মেয়ে যার এইভাবে তার জীবনের এই পরিণতি হলো, তার জন্য একটা সুবিচার কেন উনি করতে পারছেন না? বিচারের দাবিতে আমাদেরকে মেয়েদেরকে রাত দখল কেন করতে হচ্ছে? আমাদের ঘরেও তো মেয়ে আছে, আমরা তাদেরকে কি করে বড় করব? তাদেরকে কি করে পড়াশোনা শেখাবো? তাদেরকে কি করে চাকরি করতে গেলে ছাড়বো? আর আমি যে এখান থেকে বাড়ি ফিরবো, আমি তো নিজে ভীত, আমাকে তো বাড়ির লোক ডাকতে হবে। আমি কেন সেফলি যেতে পারবো না? এখান থেকে 1/2 কিলোমিটার আমার বাড়ি নয়, আমি যদি রাত 12টায় যাবো মনে করি আমি কি সেফলি যেতে পারবো? আমার কিছু হয়ে গেলে তাই দায়িত্ব কে নেবে? উনি 10 লক্ষ টাকা অভয়ার দিয়েছেন, তো আমাদের ঘরে বাবা মাদের কাছে কি এই দাবি করছেন যে আমাদের প্রত্যেকের মেয়ের দাম 10 লক্ষ টাকা? তাহলে ওনার ঘরের মেয়ের দাম কত? সঙ্গীতা ব্যানার্জি। দাবি একটাই, তিলোত্তমার অপরাধীদের শাস্তি চাই। সবাই আছি আমরা, সিউড়ির সাধারণ বাসিন্দা সবাই আছি।
আমাদের বিচার ব্যবস্থার ওপর ভরসা যথেষ্ট আছে, আশা করা যায় ভালো বিচার, সুবিচার আমরা পাবো। নিরাপত্তার তো একটু সমস্যা আছেই। আমরা এখনো রাত্রেবেলায় বেরোতে ভয় পাই, যথেষ্ট বেরোতে ভয় পাই। 8টা বেজে গেলেই আমাদের মনে হয় যে বাড়ি থেকে বেরোবো না, যদি কিছু হয়ে যায়। এটা হওয়া উচিত নয়। এটা রাত আমাদেরও, রাত যেমন ছেলেদেরও, রাত যেমন মেয়েদেরও। আমরাও সাধারণ মানুষ, আমাদের করা উচিত। রাত দখলের ছাড়া পাওয়া যাবে। যারাই শুভবুদ্ধি চিন্তার মানুষ তারাই ছাড়া দেবে এবং যথেষ্ট ছাড়া পাওয়া যাবে। আমরা যথেষ্ট আশাবাদী, সব ঠিক থাকবে, তিলোত্তমা সুবিচার পাবে। আমার নাম বিদিশা দে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে পোস্ট অফিসের সামনে রাত জাগো কর্মসূচি পালিত হয়। এই রাত জাগো কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন বিশ্বভারতী ছাত্রছাত্রী, প্রাক্তনী থেকে শুরু করে আপামর জনসাধারণ। সকলের একটাই দাবি, আরজিকর গণধর্ষণ কাণ্ডে বিচার চাই। এই রাত জাগো কর্মসূচিতে একটাই স্লোগান, 30 দিন কেটে গেল, নাটক ছেড়ে বিচার করো। সকলের একটাই দাবি, যতক্ষণ না আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি হচ্ছে ততক্ষণ বিভিন্ন কর্মসূচি চলতে থাকবে প্রতিবাদের জন্য। দরকার পড়লে রাত জাগো কর্মসূচি আরও বাড়বে বলে জানান এদিন বিশ্বভারতীর প্রতিবাদী ছাত্র ও ছাত্রীরা জানান। আজকে আমাদের এই এত মানে নারকীয় ঘটনা ঘটে গেছে, সেই জন্য আমাদের আজকে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। আমরা সবাই মিলে মশাল জ্বালিয়ে একসাথে মিছিল করেছি এবং আমরা কালকে সুপ্রিম কোর্টের শুনানি আছে, সেই জন্য আমরা আজকে এই পোস্ট অফিসের মোড়ে এখন সবাই মিলে একসাথে বসে সমাবেশ করব এবং আমরা সবাই মিলে আজকে রাত জাগবো। আজকে আমাদের রাত দখল, আজকে রাত জেগে আমাদের গানে, আবৃত্তিতে, নাটকে, স্লোগানে সবে ভরে যাবে, যাতে আমরা কালকে ঠিক শুনানি শুনতে পাই। সেই জন্য আজকের এই সমাবেশ আমাদের। আমার এটাই বলার কিছু নেই, কারণ হচ্ছে এরকম অনেক কথাই ছড়াবে, গুজবে কান না দিলেই চললো। এরকম অনেক কথাই ছড়াবে। এখানে যে কেউ মদ্যপ অবস্থায় নেই সেটা এসে দেখে গেলেই হলো, কারণ এইখানে সবাই যথেষ্ট সচেতনভাবে এই আন্দোলনটা করছে, মেয়েটির সুবিচার চাইছে এবং পরবর্তীকালে যাতে কারোর সাথে এরকম না হয়, এই রেপ কালচার যেটা চলছে সেটা যাতে বন্ধ হয় এবং ছেলেরা, মেয়েরা, প্রান্তিক লিঙ্গের মানুষ সবাই উভয়ভাবে সবাই এর নারকীয় মানে যেই জিনিসটা হচ্ছে রেপ কালচার, সেইটার শিকার হচ্ছে, তো সেইটা যাতে না হয়, বন্ধ হয়, সেই জন্য আমাদের এই আন্দোলন। এইটা কেউ মদ্যপভাবে করবে সেইটা ঠিক করে ভাবছে কেউ, তাহলে তো তার অসুবিধা আছে বলতে হয়। এই হলো আমার মানে, আর কি বলার আছে আমার। আমার নাম রাহুল দে। হ্যাঁ, তা তো লেগেইছে, কারণ আমরা এত সবাই মিলে আন্দোলন করছি সুবিচার পাওয়ার জন্য, তারপরেও যদি আমাদের এইসব কথা শুনতে হয় তারপরে তো কষ্ট হবে, দুঃখ হবে। তো আমার নাম রাহুল দে। পাশাপাশি দিন আরজিকর কাণ্ডের প্রতিবাদে দিন আন্তর্জাতিক বোলপুর শহরে ভারতীয় প্রাক্তন সৈনিক সংঘ বোলপুর কালিকাপুর আরজিকর কাণ্ডে নৃশংসভাবে পড়ুয়া ডাক্তারকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রতিবাদে প্রতিবাদ মিছিল আন্তর্জাতিক শহর বোলপুরে পথ পরিক্রমা করেন মোমবাতি হাতে প্রাক্তন সৈনিকগণ। বোলপুরে পথ পরিক্রমা করে প্রতিবাদ মিছিলটি শেষ হয় চিত্রা মোড়ে। সেখানে মোমবাতি জ্বালিয়ে মৃতের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এদিন প্রাক্তন সৈনিকগণের তরফ থেকে জানানো হয়, আজ অ্যাকচুয়ালি আমরা প্রাক্তন সৈনিক সংঘ কালিকাপুর বোলপুর শাখার তরফ থেকে আমরা একটা মৌন মিছিল করলাম। আরজি করের যে নরকীয় হত্যাকাণ্ড হয়েছে তার প্রতিবাদে আমরা আজকে পথে নেমেছি। আমরা চাই যে এর সঠিক বিচার হোক এবং আমরা এই আন্দোলন আরও আগে এগিয়ে নিয়ে যাব। আমাদের যতজন সদস্য ছিল তারা, আমরা এখান থেকে লজের মোড় থেকে, টুরিস্ট লজের মোড় থেকে চৌরাস্তা হয়ে চিত্রা সিনেমা হয়ে আমরা ফিজম মোড় থেকে আবার টুরিস্ট লজ মোড়ে এসে আমাদের প্রসেশন শেষ করেছি এবং আমরা আশা রাখছি যে পক্ষই দোষী হোক না কেন তারা যেন অতি সত্বর বিচার পায়, তাদেরকে যেন শাস্তি দেওয়া হয় এবং আমরা এর আশায় রয়েছি যে সঠিক বিচার হোক।
তপন চক্রবর্তী, সেক্রেটারি, ইন্ডিয়ান এক্স সার্ভিসেস লীগ, বোলপুর, বীরভূম। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, শান্তিনিকেতন। বীরভূম জেলার ইলামবাজার থানার অন্তর্গত ইলামবাজার ব্লকে আদিবাসীদের মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এই আদিবাসীদের মেলাটি 2006 সাল থেকে শুরু হয়েছে। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ফিতে কেটে শুভ উদ্বোধন করেন। এই মেলাটি চলবে 3 দিন। মেলাতে আদিবাসীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন জেলার আদিবাসীরা এই মেলাতে অংশগ্রহণ করবেন বলে জানা যায়। এছাড়াও শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মু সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্ববৃন্দ। এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, ধরুন এখানে প্রতি বছরই মেলা হয়, 2006 সাল থেকে এই মেলা হয়ে আসছে। তো আজকে এটা উদ্বোধন হলো, ফিতে কেটে উদ্বোধন করলাম। এখানে দায়িত্বে আছেন রবি মুর্মু, তার নেতৃত্বে এই মেলাটা হচ্ছে এবং আশা রাখি এখানে আদিবাসী সমাজের যে একটা মিলনস্থল, তারা নানা প্রোগ্রামের মাধ্যমে পরপর 2 দিন, এই 3 দিন তারা এখানে নানা গ্রাম থেকে তারা আসবেন এবং এখানে প্রতিযোগিতামূলক খেলাধুলা থেকে শুরু করে নাচ গান সবই হবে এবং তারা এসে এখানে সবাই মিলেই এই 2-3 দিন আনন্দ উপভোগ করবে, এটাই আমরা চাই। দাদা, অন্য প্রসঙ্গটা যাচ্ছে, সেটা আরজি কর নিয়ে আপনি গতকালকে বললেন যে মদ খেয়ে বিজেপি সিপিএমের পতাকা নিয়ে আন্দোলন করছে, আজকেও রাজ্য কর্মসূচি রয়েছে, এটা নিয়ে কি বলেন আপনি? না, এটা আমি সেভাবে বলিনি। আমি বলেছি ঋতুপর্ণার একটা স্টেটমেন্টকে উল্লেখ করে বলেছি যে যারা ওকে ধাক্কা দিচ্ছিল তারা মদ খেয়েছিল। কিন্তু আপনার মিডিয়া সেগুলো কেটে কুটে অনেক রকম মিডিয়া দেখাচ্ছে। যারা আমরা চাই যে এই যারা মানসিকতা, যে আজকে রাজ্যের কর্মসূচি আমরাও সমর্থন করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবারই বলছেন যে গণতন্ত্র অধিকার, সবারই আন্দোলন করার অধিকার আছে এবং একটা মর্মান্তিক ঘটনা, সেখানে মানুষ রাস্তায় নেমেছে, এটা আমরা সমর্থন করছি। কিন্তু তার মধ্যে যারা এই নোংরামি করছে তাহলে তাদের নেতৃত্বটা দেখা উচিত। পাশাপাশি দিন জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মু বলেন, আজকে কর্মসূচি হচ্ছে আমাদের দীর্ঘদিন থেকে 2006 সাল থেকে আমাদের একটা মিলন মেলা, এই বনাঞ্চল এলাকায় রাঙ্গামাটি গ্রামে মিলন মেলা প্রতিষ্ঠিত হয়েছে। 2006 সালে মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে। তাই আজকেও সেই প্রতি বছর হয়ে আসছে, এই বছরও উনি উদ্বোধন করলেন। কদিন চলবে মেলা এবং মেলার কী কী আকর্ষণ রয়েছে? এই মেলাটা 3 দিন ধরে চলবে, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ। আজকে শুভ উদ্বোধন, এরপর কালকে মেলা হবে, পরশু দিনকে বড় ধরনের মেলা হবে। কয়েকটা ডিস্ট্রিক্ট থেকে আদিবাসীরা জমায়েত হবে, প্রায় 30 থেকে 40 হাজার আদিবাসী এখানে উপস্থিত হবেন এই অনুষ্ঠানের মাধ্যমে। যারা আদিবাসী যে দলগত নৃত্য থেকে শুরু করে আদিবাসীদের অনুষ্ঠান থেকে শুরু করে নানা বিচিত্র অনুষ্ঠান, অনেক প্রোগ্রামের মধ্যে দিয়ে সামিল হবেন, তার 30 থেকে 40 হাজার আদিবাসী সমাগম হবে এখানে। কি আকর্ষণ মেলা বিশেষ? মেলা বিশেষ আকর্ষণ হচ্ছে আদিবাসীদের নাচ, আদিবাসীদের গান, আদিবাসীদের সংস্কৃতিকে তুলে ধরা। এইগুলো নিয়ে জঙ্গল অধ্যুষিত এলাকা মানুষ আমরা দীর্ঘদিন থেকে বঞ্চিত। আজকে এই সরকার আসার পর, মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর আদিবাসী মানুষ একটা উজ্জীবিত হয়েছে, তারা দুমুঠো অন্ন আসছে পেটে। তাই এই সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে আজকে মানুষ উদ্দীপনায় এবং আনন্দে আজকে জীবনযাপন করতে পারছে। মানে আরজি করা দিয়ে চলছে, পাশাপাশি আরজি করা নিয়েও আপনারা ব্যথিত, প্লাস আপনারা মেলাও করছেন। দেখুন, আরজি কর যে ঘটনা, সেটা মর্মান্তিক ঘটনা, এই ঘটনাতে সমর্থনযোগ্য নয়। এই ঘটনায় যারা দোষী তাদেরকে খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হোক, এই দাবিতে আমরা রাস্তায় নেমেছি। তৃণমূল কংগ্রেসও ধর্ণা দিয়েছি, রাস্তায় প্রতিবাদ মিছিল করেছি। তাই এই কাণ্ড নিয়ে যারা নোংরা রাজনীতি করছে, আমরা বলবো এই বাংলা শান্ত, বাংলাকে অশান্ত করা যাবে না। কারণ মামাটি মানুষ সরকারের সঙ্গে মানুষ আছে, 2 হাত ধরে আশীর্বাদ দিয়েছে। 2024 সালে আপনারা দেখেছেন 29টা সিট পাইয়ে তারা আবার পুনরায় তাকে প্রতিষ্ঠিত করেছেন বাংলার মানুষ। এই বাংলা এত সহজ নয় ভাঙার জন্য। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, ইলামবাজার।
বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের অবিনাশপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো বর্ষামঙ্গল ও বৃক্ষরোপণ উৎসব। আজ সোমবার 9 সেপ্টেম্বর সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে জুড়ে ছিল উৎসব মেজাজ। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয়। গৌরবময় অতিথি রূপে উপস্থিত ছিলেন বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি ডক্টর প্রলয় নায়েক, সহকারী বিদ্যালয় পরিদর্শক নৃপেন্দ্রনাথ মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক সংসদের যুগ্ম সম্পাদক অভিজিৎ নন্দন, শিক্ষক সুভাষচন্দ্র দাস সহ বিদ্যালয়ের শিক্ষিকা ও অভিভাবকরা। মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বৃক্ষবন্দনা, বৃক্ষরোপণ, ছাত্রীদের প্রদর্শনীর পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষিকাদের উদ্যোগে একটি সুন্দর প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।